আজকে আমরা পড়বো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সাধারণ জ্ঞানে, সেটা হচ্ছে জাতীয় বিষয়াবলী, যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক। তো এই জাতীয় বিষয়াবলী থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, আমরা আজকে সবকিছু অ্যানালাইসিস করবো। শুধু চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। মাত্র নার্সিং ভর্তি পরীক্ষা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সাধারণ জ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা হইতেছে এই জাতীয় বিষয়াবলী। আজকে এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণটা কমপ্লিট করে দেওয়া হবে এবং এই ক্লাসটা স্পেশাল একটা বিশেষ কারণে, সেটা হইতেছে এইখানে যে লাইনগুলো নেওয়া হয়েছে এগুলা সবগুলাই বিগত কোনো না কোনো ভর্তি পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্ন। তাই এগুলো করার মাধ্যমে আমার বুকে হাত রেখে এটাও বলতে পারবো যে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসও করে ফেলছি। তো চলেন ক্লাসটা শুরু করতেছি। জাতীয় বিষয়াবলীর মধ্যে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমরা বলতে চাই যে জাতীয় সঙ্গীতের প্রথম 2 লাইন আমরা অলরেডি আমরা জানি, এবং এটার যে ইংরেজি অনুবাদক দেখেন, এটা তো সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। এই যে সৈয়দ আলী আহসান, এই আলী নামটা আমাদের কষ্ট করে যে মুখস্থ করতে হবে এটা বৃথা যাবে না, কারণ আলী থেকে 2টা নাম আছে যেটা কিনা এই জাতীয় দিবসের মধ্যেই সম্পৃক্ত। সেটা হইতেছে সৈয়দ আলী হাসান আর এটা এম হোসেন আলী। এই এম হোসেন আলী হইতেছে এমন একজন ব্যক্তি যিনি কিনা কলকাতা মিশনে বাংলাদেশের পতাকা তিনি উত্তোলন করছিলেন সর্বপ্রথম। বিদেশি মিশনে সর্বপ্রথম তিনি কলকাতা মিশনে পতাকা উত্তোলন করছিলেন। একটু পর আমরা সেটা পড়বো। সো এই আলী জাতীয় দিবসের মধ্যে 2 জন আছে। এরপর আমরা একটু নিচের দিকে সুন্দর করে যদি স্ক্রল করি তাহলে দেখতে পারবো যে রচনার প্রেক্ষাপট কি ছিল। আপনারা জানেন যে একটা জিনিস তখনই রচনা করা হয় যখন দেখা যাচ্ছে যে আমি কাউকে হারাই ফেলতেছি, আমার প্রেমিকাকে হারাই ফেলতেছি, তখন তাকে নিয়ে আমি গান লেখা শুরু করলাম। তো ঠিক তেমনই বঙ্গভঙ্গ নিয়ে এক্সট্রা একটা টপিক আছে, বাট আপাতত মনে রাখেন বঙ্গকে ভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল, ভাঙার চেষ্টা করা হয়েছিল। তার প্রতিবাদেই এই জাতীয় সঙ্গীতটি লেখা হয়েছিল। 1905 সালে এই বঙ্গভঙ্গ হয়েছিল। এক্সট্রা টপিক আছে ওইটার, এবং এখানে মোট লাইন হইতেছে 25টা। আপনাদেরকে বলে রাখি যে মোট লাইন 25টা হলেও জাতীয় সঙ্গীত হিসেবে এখান থেকে মোট 10টা লাইন নেওয়া হয়েছে। এই 10টা লাইনের মধ্যে আবার এগুলো তো গাইতে গেলে বিভিন্ন অনুষ্ঠানে দেরি হয়ে যাবে, তাই না? সো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয় মাত্র 4টা লাইন, এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 লাইন। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে জাতীয় পতাকার সাথে প্রথম কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল তারিখে 3 মার্চ। এটা আমরা একটু পরে বুঝতে পারবো, যখন আমরা জাতীয় পতাকা পড়বো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই সালটা আপাতত মাথায় রাখার একদমই প্রয়োজন নেই, একদমই কষ্ট করার প্রয়োজন নেই। এরপর আমরা একটু দেখতেছি জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয়েছিল 13 জানুয়ারি 1972। আমি একটু বলে রাখি, দেখেন 13 জানুয়ারি 1972 সালটা একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করেন। 1971 সালে আমরা যখন স্বাধীন হয়ে গেল, 16 ডিসেম্বর যখন বিজয় দিবস হয়ে গেল, পরেই হয়ে গেল 1972। আমাদের হাতে কিন্তু টাইম নাই। 1972, এখন 1972-এর কেন এই 13 জানুয়ারি করা হইল? কারণ 10 জানুয়ারি ছিল স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। এই যে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটা দিয়ে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে উনি আসার পরে, উনি আসার আগে করে নাই কিন্তু, উনি আসার পরে করছে এত বড় একটা কাজ। উনি নাই আর করবে এটা হইলো? সো উনি আসার পরে করছে। 10 জানুয়ারি উনি আসছেন, 13 জানুয়ারি এটা কিন্তু একদম হচ্ছে গিয়ে। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নাম হইতেছে কি বলতো? জহির রায়হান। এখন এই জহির রায়হান তার যে চলচ্চিত্র রয়েছে জীবন থেকে নেওয়া, এই জীবন থেকে নেওয়াতে এটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল এই জাতীয় সঙ্গীতটি।
আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমরা একটু নিচের দিকে দেখি। সেটা হইতেছে এই যে এটা আমরা স্কিপ করেছিলাম, এটা কিন্তু জাতীয় সঙ্গীতটা নেওয়া হয়েছিল কিন্তু গীতবিতান কাব্যগ্রন্থের, রবীন্দ্রনাথের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান থেকে, এবং প্রথম প্রকাশ হয়েছিল 1905 সালে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন। একটা হয়েছে বঙ্গভঙ্গের ফলে এটা হয়েছিল বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন, সব দিকে শুধু বঙ্গ আর বঙ্গ। আশা করি নামগুলো মনে রাখা খুব বেশি কঠিন হবে না, আশ্বিন সংখ্যায় কিন্তু প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এইটা 2006 সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয়। শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান যখন আমি শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে তার মানে এটা মনে হয় সব থেকে বেশি শোনা গান। তখন আমি চিন্তা করলাম 2006। আর যাই হোক, জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ের স্পন্দন, কিন্তু এই বয়সের পোলাপান, এই জেনারেশনের পোলাপান যে হেডফোন দিয়ে গানে জাতীয় সঙ্গীত শুনবে কানে দিয়ে, এটা কেমনে হইতে পারে, কেমনে এটা সব থেকে বেশি শোনা গান হইতে পারে? পরে আমি দেখলাম যে না, সর্বাধিক স্রোত মানে এইটা শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বলতে আসলে কি বোঝানো হয়েছে, বিবিসি একটা রিপোর্ট করছিল বাংলাদেশে যারা আছে তারা সহ বিভিন্ন দেশে বিভিন্ন বাঙালিদের সব থেকে পছন্দের 20টা গানের মধ্যে প্রথম হইতেছে এই জাতীয় সঙ্গীত। তো এই জন্যই 2006 এসেও এটা শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান হয়েছিল। যাই হোক, গল্পের মাধ্যমে বললাম যেন মনে রাখতে পারেন। শুধুমাত্র শ্রোতা জরিপে 2000 সালে এইটাই হয় নাই, 2014 সালে আরেকটা ঘটনা ঘটছে এই জাতীয় সঙ্গীত নিয়ে, রিসেন্ট 2014 সালে। আচ্ছা, 2014 সালে কি হয়েছিল? 2014 সালে একটা বিশ্ব রেকর্ড হয়েছিল, 2.5 লাখ মানুষ, প্রায় 2.5 লাখ মানুষ একসাথে জাতীয় সঙ্গীত গিয়েছিল। কিন্তু প্রায় বলেছি, এই প্রায়ের মধ্যে একটা ঝামেলা আছে। 319 জন দোষ করছে। 319 জন কেন দোষ করছে? কারণ আসলে গিয়েছিল 2,54,681 জন। আর যদি 319 জন এখানে থাকতো তাহলে মোটামুটি 2,55,000 ফুলফিল হয়ে যেত। এই জিনিসটা আমরা সহজে মনে রাখতে পারতাম। কিন্তু এখন সমস্যা হবে না, যেহেতু আমি এত কথা বলছি। ওই যে 319 জন কম আছে, প্রায় 2.5 লাখ মানুষ বলছিল, এই যে এত ঘটনা বললাম, এটা শুধুমাত্র মনে রাখানোর জন্য। আশা করি মনে রাখতে পারবেন। এরপর আমরা একটু নিচের দিকে খেয়াল করি, এখানে আর কোনো তথ্য ছিল সতর্কীকরণ বিজ্ঞপ্তি। নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। কিনা আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, ওইটা কিন্তু এই যে এই গানের যে সুর, সেই সুরটা কিন্তু নেওয়া হয়েছিল যে বাউল গীতিকার গগন হরকরার আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জানে, মনের মানুষ যে, এই গান থেকে। তো গগন হরকরা আসলে কি, হরকরা মানে হইতেছে যে মানে ভ্রাম্যমান অবস্থায় থাকে। যেমন আগে চিঠি বিলি করতো না, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে দৌড়ে বা গাড়ির মাধ্যমে, সাইকেলের মাধ্যমে, তো ওইটাকে হরকরা বলা হয়, ডাক হরকরা, আপনারা শুনছিলেন নিশ্চয়ই। কিন্তু গানের ক্ষেত্রে ডাক হরকরা হইতেছে যার কোনো বাসা নাই, ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় গান করে বেড়ায়, সেটাই হইতেছে হরকরা। আশা করি বুঝতে পারছেন। এরপরে রণসঙ্গীত এবং ক্রীড়ার সঙ্গীতের কথা বলি। রণসঙ্গীত, আচ্ছা, বাংলাদেশের রণসঙ্গীত হইতেছে চল চল চল, এটা আপনারা জানেন। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের মাত্র 4 লাইন বাজানো হয়। তো জাতীয় সঙ্গীত তো অন্তত জাতীয় যে হচ্ছে যে কি বলবো রণসঙ্গীত রয়েছে। আরেকটা কথা বলে রাখি, রণসঙ্গীতকে কিন্তু আমি রণগান বলি। কেন রণগান বলি একটু পরে বুঝতে পারবেন, রণগান বলি। তাইলে এটা নিশ্চয়ই আরো অল্প গাওয়া হবে, যেহেতু জাতীয় সঙ্গীতের থেকে একটু নিচে এটা, রাইট? মানে প্রয়োজনের দিক থেকে, আমাদের দৈনন্দিন প্রয়োজনের দিক থেকে, হ্যাঁ, অর্ধেক 2 লাইন তো অন্তত, মানে 2-1 লাইন তো অন্তত গাওয়া হবে। 2-1 লাইন, 2-1, এই যে 21, তাহলে বাজানো হয় 21 লাইন। ওই জন্যই 2-1 এর কথা বলতেছিলাম। বাজানো হয় কত? 21 লাইন। আচ্ছা, রণসঙ্গীত এটা কিন্তু 1928 সালে নতুনের গান, এই যে নতুন গান কেন বলতেছিলাম এতক্ষণ বুঝতে পারছেন, রণগান কেন বলতেছিলাম? কারণ নতুনের গান শিরোনামে তার যে সন্ধ্যা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, সেখান থেকে কিন্তু এটা কিন্তু হচ্ছে পরবর্তী বাংলাদেশের জন্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। কত সালে? আরেকটা বিষয় আবার চলে আসছে, 13ই জানুয়ারি 1972। এই যে যেদিন জাতীয় সঙ্গীত, ঠিক সেদিনই কিন্তু আমাদের এই রণসঙ্গীত 13ই জানুয়ারি 1972 রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাতে পারছি। এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল যদি করি, তাহলে এই জিনিসটা আমাদের কাছে আরো বেশ কিছু, হ্যাঁ, ক্রীড়া সঙ্গীত। ক্রীড়া সঙ্গীতের রচিত হচ্ছে সেলিমা রহমান, এবং ক্রীড়া সঙ্গীতের কলি বাংলার দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়। এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা, বানানো কানাডায় নির্মিত যে চলচ্চিত্রটা, সেটা হচ্ছে ফিলিপস পারেল এটার ছিল পরিচালক, এবং এর নাম ছিল নজরুল। কাজী নজরুল ইসলামকে নিয়ে বানানো হয়েছে, তাই এর নাম হচ্ছে নজরুল। এরপরে জাতীয় পতাকা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, জাতীয় পতাকার শুরুতে যেটা ছিল, শুরুতে কিন্তু আমাদের জাতীয় পতাকার যে লাল যে অংশটা ছিল, ওই লাল অংশে আমরা একটা দেখতাম যে একটা হলুদ রঙের মানচিত্র ছিল। বর্তমানে কিন্তু সেটা এখন আর নাই। সো এখন হচ্ছে যেটা তৈরি করছে, এখন আরেকটা কথা বলে রাখি, এই যে জাতীয় পতাকা বা আমাদের জাতীয় প্রতীক আমরা একটু পরে পড়বো, এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিশ্চয়ই কোনো পটু বা সিদ্ধহস্ত মানুষের হাতে করানো হবে, তাই না? হ্যাঁ, পটু মানুষের হাতে করানো হবে, মনে রাখেন ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, তাহলে শুরুতে কে করছিল? শুরুতে করছে স্যান্ডি। কেন আমি স্যান্ডি বলতেছি, এটা বলার একটা বড় কারণ আছে। কারণ স্যান্ডি যখন আমি বলি, এই স্যান্ডি বললে আমার মনে থাকে যে এই স্যান্ডি থেকে 1970
6, এই সবগুলাই স্যান্ডি থেকে মনে রাখতে পারি। স্যান্ডি থেকে 6, স্যান্ডি থেকে 70। একই সাথে এই স্যান্ডি থেকে আরেকটা জিনিসও মনে রাখতে পারি আমি, সেটা হইতেছে যে এস এ যেটা আছে না, এই এস এ থেকে শাহ, মানে শাহজাহান সিরাজ নামে একটা নামও মনে রাখতে পারি, ওইটা পরে আসবে। তো যাই হোক, স্যান্ডি মানে হইতেছে SND, শিব নারায়ণ দাস। ঠিক আছে, তাহলে আমরা 1970, 6, তারপরে শিব নারায়ণ দাস সবগুলো বলতে পারলাম। উনি কিন্তু প্রথম এটার হচ্ছে গিয়ে যে ডিজাইন সেটা করেছিলেন। জাতীয় পতাকা থেকে মানচিত্র কবে বাদ দেওয়া হয়, এখন সালগুলো পড়ার কোনো দরকার নেই, একটু ধৈর্য ধরেন, একটু পরে সবগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপর আমরা একটু দেখি জাতীয় পতাকার বর্তমান ডিজাইনের একজন পটু মানুষ, পটুয়া কামরুল হাসান। এটা নিয়েও জাতীয় বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়েছিল যে কাকে পটুয়া বলা হয়। পটুয়া কামরুল হাসান, পটু মানুষ, তাই তার নামের শুরুতে পটুয়া। আচ্ছা ঠিক আছে, পটুয়া কামরুল হাসান কিন্তু বর্তমান যেটা আছে সেটা ডিজাইনার। আচ্ছা, জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা হিসাব করি সেটা হইতেছে 10:6। মানে আমরা তো জাতীয় পতাকাটা দেখছি এই যে এরকম, তাই না? একদিকে যেটা আছে, এই যে যেটা আছে, এই পাশে যেটা আছে সেটা কি তার অর্ধেক না অর্ধেকের থেকে একটু বড়, সেটা তো আমরা বুঝতেই পারতেছি। এইদিকে 10 আর ওইদিকে অর্ধেক কিন্তু না, 5 না, 5 থেকে একটু বড় 6। সেটাকে এক্সট্রা করে মুখস্থ রাখার জন্য খুব বেশি প্যারা খাওয়া লাগলো? আচ্ছা 10:6 তাহলে। আচ্ছা আমরা এটাকে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত পাবো? 5:3, 5:3। আর এই যে এক্সট্রা 1 দেখতে পারতেছেন, এই একটা কি, আমরা ভিতরে যে লাল বর্ণের যে একটা বৃত্ত দেখতে পারি, এটার ব্যাসার্ধ নির্দেশ করার জন্য এখানে হচ্ছে এই 1টাকে বসানো হয়েছে। তাহলে আমরা 5:3:1 কি পেলাম? 5:3:1। এক্সট্রা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। সাল আমাদের লাগবে না, বলে রাখি, সাল আমাদের লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের এখান থেকে এতগুলো সাল পড়ার কোনো দরকার নাই, আমরা লাস্টে একদম সুন্দর করে বলে দিব। আর আরেকটা বিষয় আমি একটু বলে দিতে চাই যে এই যে 4-এর 2 নম্বর অনুচ্ছেদে এটা কিন্তু রয়েছে, সংবিধানের 4-এর 2 নম্বর অনুচ্ছেদে, এটাও মুখস্থ করা লাগবে না, একটু পর এমনি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমরা যখন ট্রিকের মাধ্যমে শিখবো তখন। এই সালটা একটু খেয়াল করেন তো, জাতীয় পতাকা নিয়ে যতগুলো সাল সবগুলো এখানে দেওয়া হয়েছে একদম ক্রমান্বয়ে। সর্বপ্রথম 2রা মার্চ জাতীয় পতাকা দিবস, এবং এই 2রা মার্চে সর্বপ্রথম এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কলাভবন রয়েছে তার সামনে উত্তোলন করা হয়েছিল। একই সাথে নামটাও লিখে নেবেন, সম আব্দুর রব। কে উত্তোলন করেছিল? সম আব্দুর রব। আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন, সম আব্দুর রব। আচ্ছা ঠিক আছে, প্রথম পতাকা উত্তোলন করেছে, তার পরের দিন একদম ইনস্ট্যান্ট পরের দিন 3রা মার্চ। 3রা মার্চ শাহজাহান সিরাজ। এইটাই হইতেছে সেই শাহজাহান সিরাজ যার জন্য শুরুতে আমরা স্যান্ডি নামটা পড়ছিলাম, শাহজাহান সিরাজ, তিনি উত্তোলন করছে। এবং একটা বিশেষ ব্যাপার হইতেছে, এই দিন কিন্তু জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয়েছে, আগের দিন এমনি এমনি উত্তোলন করা হয়েছিল। আচ্ছা এখন 2 আর 3, তাই না? 2 আর 3, 3রা মার্চ হয়ে, সরি 23 মার্চ হয়ে গেল। 23 মার্চ সারা দেশে উত্তোলন করা হয়েছে, বঙ্গবন্ধুর বাসা সহ কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় এটা উত্তোলন করা হয়েছে। এরপরে দেখি আমরা, আচ্ছা মার্চ মাসে তার মানে আমাদের দেশে পতাকাটা অ্যাভেলেবেল হয়ে গেছে। যখন আমাদের দেশে পতাকা অ্যাভেলেবেল হয়ে গেছে, তার পরের মাস বিদেশি হয়েছে। কি হবে? সর্বপ্রথম তার পরের মাসে মানে এপ্রিল মাসে, 18 এপ্রিল সর্বপ্রথম কলকাতা মিশনে, মানে সর্বপ্রথম দেশের বাইরে একটা মিশনে গিয়ে একজন আমাদের পতাকাটা উত্তোলন করছে। ঠিক আছে, জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়। আচ্ছা এই জন্য এই নামটা একদম শুরুতে পড়ছিলাম, আপনাদের কি মনে আছে? কমেন্ট বক্সে জানাবেন কে উত্তোলন করছে। একদম ক্লাসের শুরুর দিকে পড়াইছিলাম আপনাদেরকে, ওই যে আলী দিয়ে পড়াইছিলাম, আশা করি মনে আছে। তারপরে দেখি জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় কবে। আরেকটা বিষয় বলে রাখি, শোনেন, 71 সালে তো আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, মানে 71 সালের একদম শেষের দিকে, 71 সাল শেষ, আমরা কিছু সময় পাই নাই, যা হবে 72 থেকে শুরু। দেশ কেবল 72 থেকে গোছানো শুরু করলাম। শুরুতেই একটা দেশ, শুরুতেই যেটা প্রয়োজন সেটা হইতেছে জাতীয় পতাকা। ঠিক তেমনই বিভিন্ন যুদ্ধে যাওয়া হইতো প্রাচীনকালে, যার পতাকা আগে উত্তোলন করা হবে বা যে জিতবে তার পতাকাটা কিন্তু উত্তোলন করা হয়। পতাকা খুবই বেশি ইম্পর্টেন্ট। তাই একদম দেশের শুরুতেই, একদম শুরুতেই 4 জানুয়ারি কেবল দেশ শুরু হয়েছে, 4 জানুয়ারি কিন্তু জাতীয় পতাকা থেকে মানচিত্রটা বাদ দেওয়া হয়েছে, প্রসেসিং শুরু হয়ে গেছে। আর সরকারিভাবে গৃহীত হয়েছে কখন? এখন তো গৃহীত হবে না, কারণ আগে বঙ্গবন্ধুকে আসতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল 10 তারিখে, উনি আসার পরে 13 তারিখে ওই যে ঘটনাগুলো ঘটলো একটু আগে আমরা দেখলাম, 17ই জানুয়ারি এটা সরকারিভাবে কিন্তু গৃহীত হয়ে গেছে। এবার কি তারিখগুলো মনে রাখতে আর কোনো কষ্ট হবে? আশা করি মনে রাখতে আর কোনো কষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে আমরা একটু দেখি এখান থেকে আমরা আর কি কি বুঝতে পারতেছি। এরপরে যেটা সেটা হচ্ছে জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের রূপকার কি? ওই যে একজন পটু মানুষের হাতে আমরা এই কাজগুলো করবো, সেটা হচ্ছে পটুয়া কামরুল হাসান। এবং জাতীয় প্রতীকে কি কি রয়েছে খালি চিত্রটা মনে রাখলে আমাদের হয়ে যাবে, এবং চিত্র থেকে আরো বেশ কিছু জিনিস আমাদের মাথায় আসা দরকার। যেমন আমরা এখান থেকে যদি বলি যে জাতীয় পতাকার কিন্তু জাতীয় প্রতীকের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে 4টা তারকা বা 4টা তারা রয়েছে। এই 4টা তারা দিয়ে আসলে বোঝায় সংবিধানের যে 4টি মূল নীতি, সংবিধানের 4টি মূল নীতিকে বোঝায়। একই সাথে আরেকটা জিনিসও বোঝায়, সেটা কি? 4 বোঝায়, 4 4-এর 3,
আসলে এইটা সংবিধানের 4-3 নাম্বার অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, সংবিধানের 4-3 নাম্বার অনুচ্ছেদে, এন্ড দ্যাটস ওয়াই 4-3। তাহলে এই 4 থেকে কি কি আসলে আমরা বুঝতে পারলাম। এই 3 মনে রাখতে কষ্ট হইতেছে, কোনো কষ্টের দরকার নেই। এই যে উপরে 3টা পাতা আছে, পাটের যে 3টা পাতা আছে, 4-3, আশা করি এখন আর কোনো সমস্যা রইলো না। এবং তাহলে কি কি থাকলো, ওই পাশে ধানের শীষ রয়েছে, একটা ভাসমান শাপলা রয়েছে, দুইদিকে দুটি দুটি করে মোট 4টি তারকা রয়েছে, এবং উপরে 3টি পাট পাতা রয়েছে। এটা আশা করি মুখস্থ রাখার কোনো প্রয়োজনই নেই, এমনিতে মনে রাখা যায়। এখানে আমরা যে ধানের শীষ এবং পাট দেখতে পারতেছি, আমাদের মনে রাখতে হবে যে এই ধানের শীষ এবং পাট কিন্তু আমাদের অর্থকরী ফসল। তাই এটা দিয়ে একই সাথে যেমন আমাদের অর্থনৈতিক অবস্থা বোঝাচ্ছে, ঠিক তেমনই একই সাথে আমাদের দেশের যে নিসর্গ, সেই নিসর্গটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এখানে যে শাপলা দেখতে পাচ্ছি, আমরা জানি ফুল হচ্ছে রুচি এবং সৌন্দর্যের প্রতীক, তাই এখানে শাপলা দ্বারা রুচি এবং সৌন্দর্যকে প্রকাশ করা হচ্ছে। একই সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি স্টার, এই স্টার দিয়ে কিন্তু মূলনীতিকে ধারণ করা হচ্ছে। একই সাথে সংবিধানে এটা যে 4-3 নম্বরে আছে সেটা আমরা বুঝতে পারতেছি। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা একটু দেখি তারকা নিয়ে কি কি প্রশ্ন ছিল, সবকিছু আমরা এখানে অলরেডি বলে ফেলছি। এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে এটা অনুমোদন পায় কবে। দেখেন, অনুমোদন কবে পাবে, যখন দেশটা শুরু হয়েছিল সব থেকে ইম্পর্টেন্ট কি ছিল ভাই, সব থেকে ইম্পর্টেন্ট ছিল জাতীয় পতাকা। কেবল দেশ যখন শুরু হইলো তখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল পতাকা। পতাকার কাজগুলো জানুয়ারি মাসে হয়েছে, তাহলে এখন আপনিই বলেন জাতীয় প্রতীকটা তো পতাকার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, তাহলে এটার কাজ কোন মাসে হবে? অবশ্যই ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, 28 ফেব্রুয়ারি। এই যে 28 ফেব্রুয়ারি কোথায় গেল, 28 ফেব্রুয়ারি এটা কিন্তু অনুমোদন পাইছে। আশা করি সাল মনে রাখতে আর কোনো কষ্ট হবে না। এখন রাষ্ট্রীয় মনোগ্রামের কথা বলি। এই যে এটা হইতেছে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম। মনোগ্রামের ব্যাপারটা কি, রাষ্ট্রীয় মনোগ্রাম আসলে ব্যাপারটা কি, এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, আমরা একটু আগে যেটা দেখে আসলাম জাতীয় প্রতীক, ওইটা ব্যবহার কিন্তু সবসময় হবে না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা এটা ইউজ করবে। তাহলে আমরা নিত্যদিন যে কাজগুলো হবে, বাংলাদেশের নিত্যদিনে যে কাজগুলো হবে, নিত্যদিনের কাজগুলোতে আসলে কি করব, তখন আমরা সংযুক্ত করব এই যে রাষ্ট্রীয় মনোগ্রাম এইটা। এবং নিত্য থেকে মনে রাখতে হবে যে এটা ডিজাইনার হচ্ছে নিত্যানন্দ সাহা বা নিত্যানন্দ NN, মানে এই যে নাম থেকে আসছে NN সাহা বা ANA সাহা, অনেক ক্ষেত্রে বলা হয়। যাই হোক, NN সাহা মনে রাখলেই যথেষ্ট। এরপর আমরা দেখি এখানে কয়টি তারকা আছে, 4টি। একটু পরে আমরা দেখবো। এটা আমরা যে দৈনন্দিন জীবনে সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র এইগুলোতে কিন্তু আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, এরপরে দেখা যাক মনোগ্রামে কি কি রয়েছে। মনোগ্রামে রয়েছে বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের একটি মানচিত্র, বৃত্তের উপরের দিকে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচের দিকে লেখা রয়েছে সরকার, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের লেখার মাঝে 2টি করে স্টার রয়েছে, দুটি মোট 4টি স্টার রয়েছে। এটা কি এক্সট্রা করে মুখস্থ রাখার কিছু আছে? জাস্ট আমরা চিত্রটা দেখলে এমনি বুঝতে পারি। এরপর আমরা একটু নিচের দিকে যদি যাই, জাতীয় বিষয়, জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় বৃক্ষ আম গাছ, জাতীয় মাছ ইলিশ এবং জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে জাতীয় বিষয়াবলী থেকে যা যা প্রশ্ন এসেছিল আমরা সবগুলো কমপ্লিট করলাম। আমরা এখন বলতে পারি যে হ্যাঁ, আমরা কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করে ফেলছি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।